সিমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। বর্তমানে 2 সন্তান নিয়ে স্বামী এবং শ্বশুর শাশুড়ি খুব সুন্দর করে সংসার করছে। সারাদিন নানা রকম ব্যস্ততা থাকে, বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিসে নিয়ে দেখাশোনা করা, তাদের খাবার দাবার, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, তাদের ওষুধ খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থাপনা করে সংসারের সমস্ত কিছু সম্পন্ন করে রাতে যখন বিছানায় একাকে ঘুমোতে যান তখন শুধু একটা কথাই মনে পড়ে, আমি তো সারাদিন ঘরেই আছি, আমার তো বাইরে কোনো কাজ নেই, আমার আইডেন্টিটি কী, আমার পরিচয়টা কোথায়। অপরদিকে সাবা, সেও একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছে ইংরেজি বিভাগ থেকে, এবং বর্তমান সময়ে সে একটা প্রথম শ্রেণীর কর্পোরেট অফিসে খুব বড় একটি উচ্চ পদে কর্মরত আছে। সারাদিন নানা রকম মিটিং সম্পন্ন করছে, নানা রকম ক্লায়েন্টদের দেখছে এবং নিজের টিমটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। সে একটা সময় সন্ধ্যার পরে যদি একটু কফি খেতে একা বসে, তখন তার হঠাৎ করে মনে হয় তার সন্তানের সে প্রথম হাঁটাটা দেখতে পায়নি, কোথায় যেন একটা হীনমন্যতা কাজ করছে। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেক নারীদেরই হয়ে থাকে। আমরা সারাদিন পার করার পরে একটুখানি বসলেও চিন্তা হয় মাঝে মাঝে যে আসলে আমাদের জায়গাটা কোথায়, বা আমরা কিভাবে আমাদের মনের শান্তিটা নিতে পারছি। মানসিক স্বাস্থ্যের কথা আমরা অনেক নারীরাই কিন্তু ভুলে যাই, কিন্তু মন ভালো না থাকলে কিন্তু কোনো কাজেই আসলে মন বসানোটাও যায় না। তাই দর্শক, আজকে আমরা আমাদের এই আয়োজনটা সাজিয়েছি নারীদের মন নিয়ে, তাদের মনের মানসিক স্বাস্থ্য নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা নারীদের মন নিয়ে, মনের কিছু রোগ নিয়ে কথা বলবো, তাই আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার তানজিমা তাজরিন, মনোরোগ বিশেষজ্ঞ, AMZ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কিন্তু আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, যদিও নারীদেরকে নিয়ে কথা বলবো, যে নারীরা আসলে তাদের মনের দিক থেকে কতটুকু সুস্থ আছে, তারা মন থেকে কি চিন্তা করছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনার সম্পর্কে একটু জানবো। আপনি তো AMZ হসপিটালে আছেন, ওখানে রোগী দেখছেন নিয়মিত, এছাড়া আর অন্য কোথাও কি বসা হচ্ছে কি? আচ্ছা, আমি AMZ হসপিটালে বসছি এবং এছাড়া আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম মাইন্ড সেবা, তাদের সাথে যুক্ত আছি। আচ্ছা, আমার একটা ছোট একটা প্রাইভেট চেম্বার আছে যেখানে আমি নিয়মিত রোগী দেখার চেষ্টা করি। আচ্ছা, আর পড়াশোনাটা কোথায়, বেড়ে ওঠাটা কোথায় যদি একটু জানি? আমার বেড়ে ওঠা ঢাকায়। আমি আমার SSC কমপ্লিট করেছি শহীদানা গার্লস কলেজ থেকে, আমার HSC রাজুক উত্তরা মডেল কলেজ থেকে। এরপরে আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়াশোনা করেছি, আর আমার পোস্ট গ্রাজুয়েশনটা আমি MRCP সাইক করা, এবং সেটা রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, একটা চমৎকার একটা প্রশ্ন করতে চাই আপনার জন্য, যেহেতু আপনি মনোরোগ বিশেষজ্ঞ, এত ডিপার্টমেন্ট থাকতে এই সাইকোলজি ব্যাপারটা কেন? আচ্ছা, ছোটবেলা থেকে মনে হয়েছে যে এই জায়গাটায় আমরা তো স্বাভাবিক একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি আমাদের যুগে, বা আমরা মোটা দাগে যদি বলতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চাওয়া পাওয়া সব কিছুই হচ্ছে আমাদের ফ্যামিলি উপর ডিপেন্ডেন্ট, যে ফ্যামিলি সব তৈরি করে দিচ্ছে, ফ্যামিলি বলছে এটা করো, ফ্যামিলি বলছে ওটা করো। নিজেদেরকে নিজেদের চাওয়া পাওয়া আমাদের মতো মেয়েরা খুব কমই প্রকাশ করতে পেরেছে। তো সেক্ষেত্রে মনে হয়েছে সবসময় যে কোথায় জানি একটা কমতি আছে, যে আমি নিজেকে ঠিক এক্সপ্রেস করতে পারছি না, বা আমার মতো আরও অনেকের সাথে যখন কথা বলেছি তখন দেখেছি যে না, এই জায়গাটায় একটা অসম্পূর্ণতা আছে, কি জানি একটা নেই। তো যখন আমি মেডিকেলটা পাশ করি তখন থেকে সবাই মনে করে যে একজন মেয়ে মানে হচ্ছে গাইনোকোলজিস্ট হয়ে যাওয়া বা ওই ধরনের সাবজেক্টে যাওয়া, কিন্তু সেই সময় আমি বলবো এটা মায়ের কৃতিত্বই বেশি। আচ্ছা, উনি আমাকে এটা বলেছেন যে মেয়েদের মানসিক সমস্যা বা মেয়েদের মনোকষ্ট বা মেয়েদের যে প্রকাশের ভঙ্গি বা মেয়েদের প্রকাশ করার যে জায়গাটা, সেটা আমাদের সমাজে এখনো অনেক কম। তো ওয়াই ডোন্ট ইউ গো দেয়ার, যে তাদেরকে হেল্প করো। হ্যাঁ, একদমই চমৎকার একটা বিষয়, কারণ মনের দিক থেকে কিন্তু নারীরা অনেক বেশি শক্তিশালী হলেও তাদের নিজেদের মনের ব্যাপারটাই কিন্তু বলতে ভুলে যায়, তাই না? রাইট। এই জায়গাটা নিয়ে আজকে আমরা আমাদের আজকে আয়োজনটা সাজিয়েছি, আমরা মনের কথা শুনবো এবং জানবো। তাই দর্শক, আপনাদেরও অনুরোধ করছি যে আজকে অনুষ্ঠানটা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে কিন্তু আজ জানতে পারেন তার কাছ থেকে যে নানা রকম প্রশ্ন, আপনার মনের স্বাস্থ্যটা কেমন আছে সেই বিষয়ে কিন্তু জানবেন। আমরা শুরু করি আজকে আমাদের বিষয়টা নিয়ে, মূল অনুষ্ঠানে যাই। তার প্রথম যে জায়গাটা জানতে চাই সেটা হচ্ছে যে
অনেকেই বলেন যে তুমি তো হাউসওয়াইফ, সারাদিন ঘরেই থাকছো, তো তোমার তো কোনো আসলে কাজ নেই, তুমি অন্য কোনো কাজ নেই। তো এই জায়গাটা একজন নারীর জন্য আসলে কতটুকু মানে অশান্তির বিষয় হয়ে যেতে পারে? আচ্ছা, আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিব, শুরু করব যে আমার মা হোম মেকার। আমি হাউসওয়াইফ না বলে আমি হোম মেকার বলতে বেশি পছন্দ করি। এবং উনি আমাদের 3 ভাই বোনকে গড়ে তুলেছেন, মানুষ করেছেন। তো উনি যদি এই স্যাক্রিফাইসটা ওনার জীবনে না করতেন, যে আমাদেরকে সামলানো, সবাইকে সামলানো, পারিবারিক দায়িত্বটা নেওয়া এবং হচ্ছে সব কিছুকে ঠিক করা, ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পড়াশোনা সব কিছু যদি মেনটেন না করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের গড়ে তুলতে আমাদের যারা মারা আছেন, যারা হোম মেকার, অবশ্যই তাদের গুরুত্ব অনেক বেশি। কারণ 24 ঘন্টা, এটা একটা 24 ঘন্টার জব, এখানে কোনো স্যালারি নেই, কিছুই নেই, শুধু একটু মূল্যায়ন আশা করা হয় যে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা হবে, বা তার এই যে সে 24টা ঘন্টা আমাদের জন্য কোনো না কোনোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, এটা কিন্তু যাতা কথা না। আমরা এই জায়গাটাতে অনেক সময় এটা বুঝি না যে এখানে কিন্তু কাজের কোনো শেষ নাই। একদম একদম সব সময় কাজ, এবং আমাদের চাওয়া পাওয়া সবসময় তার কাছেই থাকে। তো সেখানে তার মূল্যায়ন, তাকে বিচার না করে তাকে সময় দেওয়া, তার যদি কোনো মন খারাপ থাকে বা কোনো কিছু হয়, তাকে সেই জিনিসটা বোঝার চেষ্টা করা, এবং অবশ্যই অবশ্যই তাকে সেই সম্মানটা দেওয়া যে সে আমাদের জন্য তার লাইফটাকে ডেডিকেটেড করছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সম্মানটা তো আসলে একটু পরের কথা, তাকে আসলে একটা থ্যাংক ইউ দেয়া। যেহেতু আপনি বলছিলেন যে একটা মানে সারাদিন 24 আওয়ার্সের একটা জব, এখানে কোনো ছুটি নাই, কোনো স্যালারি নাই, একটা থ্যাঙ্কফুল কোনো একটা ভাষা সেখানেও না, টোটালি থ্যাঙ্কলেস একটা জব, তাই না? এই জায়গাটা থাকতে থাকতে একজন নারী আসলে একটা সময় গিয়ে কি ডিপ্রেশনে ভুগে যান? অবশ্যই। কি কি লক্ষণ তখন দেখা দিতে পারে? আমরা অনেক সময় এটা দেখতে পাই না যে তাদেরকে আমরা চেতন মনে বা অবচেতন মনে টেকেন ফর গ্রান্টেড করে ফেলি, যে মা তো মা সবকিছু ম্যানেজ করে ফেলবে, কাজে এটা। হ্যাঁ, তখন হয় কি যে মা হয় তখনই মনে করে যে না, বাচ্চারা আমাকে সেই পরিমাণ মূল্যায়ন করা, তাকে সেই পরিমাণ সময়টা দেয়া হচ্ছে না। তো আস্তে আস্তে ধীরে ধীরে মন খারাপ থেকে বিষণ্ণতা, ক্লান্তি অনুভব করা, তারপরে হচ্ছে মনোযোগের অভাব হয়ে যাওয়া, সব সময় একটু ইরিটেবল হয়ে থাকা, ভালো লাগছে না, কেউ তাকে বুঝতে পারছে না। এই যে এটা একটা আনসিন একটা কাজ, একটা হ্যাঁ। তো এই জায়গাটা যে আমাকে ভ্যালিডেট করার যে জায়গাটা, সেটা কেন করছে না, সব সময় সেই কোশ্চেন মাথার মধ্যে ঘোরা, এবং সেইখান থেকেই সব থেকে বেশি ডিপ্রেশন, ক্লান্তি, ইমোশনাল বার্ন আউট, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে আমাদের কাছে মহিলারা আসেন। আচ্ছা, তারা তো সাধারণত বুঝতেই পারেন না যে তিনি কোনো ডিপ্রেশনে ঢুকে যাচ্ছেন বা সে মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছেন। সে কি নিজে বোঝার মতন কি তার কোনো লক্ষণ কি সে বুঝবে, নাকি পরিবার তাকে এই কাজে হেল্প করতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে পরিবার নিয়ে আসে। যেমন কিছু তাদের প্রথম যে কমপ্লেইন থাকে, মা আজকাল বেশি রেগে যাচ্ছে, খালি চিড়চিড়ে ভাব করছে, কোনো কথা শুনছে না, কথা বলা যাচ্ছে না, মার সাথে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো কাজে মনোযোগ নেই, ধরেন কারো ডায়াবেটিস আছে, সে হাঁটছে না, ঠিকমতো খাচ্ছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না। হ্যাঁ, অনেক ধরনের, যেটা আসলে তার দৈনন্দিন জীবন থেকে একটু ব্যতিক্রম, সেই ধরনের অনেক কিছু অনেক দিন ধরে দেখতে দেখতে তারপর পরিবারের মানুষজন বেশিরভাগ সময় নিয়ে আসে। তবে এখন মাঝে মাঝে মহিলারাও নিজের থেকে আসে যে আমার এই সমস্যাগুলি হচ্ছে, যেহেতু বুঝতে তাহলে নিজে থেকে কিন্তু সমাধানটা খোঁজার আসলে ব্যবস্থা করতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে মানসিক রোগী বা সে যদি নিজেকে মনে করেন যে আমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, আমাদের সমাজ কিন্তু অনেক সময় সেটা মেনে নিতে চায় না। তারা বলে বসেন অনেক সময়, তোমার কি পাগলামি হয়েছে, তুমি কি পাগলের ডাক্তারের কাছে যাবে, এরকম কিন্তু অনেক সময় কিন্তু বলছে, তাই না? তখন দেখা যাচ্ছে একজন নারী কিন্তু পিছিয়ে আসেন। মানুষ কি বলবে, আর হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে একটা স্টিগমা তো আছে, আপনি যেটা মাত্র বললেন। আর সব থেকে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিজেকে অগ্রাধিকার না দেওয়া পরিবারের মধ্যে, যে আচ্ছা ঠিক আছে, আমি নিজেরটা নিজে ঠিক করি, পরিবারকে বলা দরকার নাই, নিজে ট্রাই করি। তো পরিবারের অন্য সবাইকে অগ্রাধিকার দিতে দিতে নিজেকে পিছিয়ে নেওয়া, হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে যখন আসে তখন
স্বাভাবিকের থেকে মানে যতটুকু নিয়ে আসার কথা ছিল, যে যদি আগে আসতো আরো হয়তোবা শুধু সাইকোথেরাপি দিয়ে ঠিক হয়ে যেত বা কোপিং স্কিল কিছুটা যদি করা হতো বা দেয়া হতো, সেটা নিয়ে তারা ঠিক হয়ে যেত। কিন্তু এখন আসে একদম ডিপ্রেশনের পর্যায়ে, যেটা হচ্ছে মেডিসিন দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, মেডিসিন দিতে হয়, কাউন্সেলিং করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মাইল্ড ডিপ্রেশন বা এই ধরনের খুব কম পেশেন্টই আসছে। আচ্ছা, আচ্ছা। যখন সবাই এক্সট্রিম আসে কিছু একদম পাচ্ছে না, extreme severe হ্যাঁ condition সিভিয়ার গুলোতে কন্ডিশনে আসছে। আসা হচ্ছে। সেক্ষেত্রে কি আর ডিপ্রেশন থেকে ব্যাক করার মানে কতটুকু পসিবিলিটি থাকে? যদি পরিবারের সাপোর্ট থাকে, এক্স্যাক্টলি, মানে হ্যাঁ। প্রথম ইয়েই থাকে পরিবারের একটা পরিবার যদি support। বুঝতে পারে যে না, তাকে সাপোর্ট দিতে হবে, সে আসলেই একটা জিনিসের মধ্যে সাফার করছে এবং সেটা তার নিজের তৈরি না, সেটা হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেই মন মানসিকতা যদি থাকে, সাপোর্টিভ হয়, তাকে বোঝার চেষ্টা করে, তাহলে আস্তে আস্তে সেখান থেকে বের হওয়া সম্ভব। এবং অনেকেই কিন্তু বের হয় যে মেডিসিন ছেড়ে দিয়েছে, ভালো আছে। কিন্তু যাদের সাপোর্টটা নেই তাদের জন্য একটু কষ্টকর আসলে হয়ে যায়। কষ্ট হয়ে যায় বের হয়ে আসা। আমাদের সাথে একজন দর্শক আছে, আপনার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি, আমি দর্শক। নীলা বলছিলাম পাবনা থেকে। জি। ম্যাম, আমার হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি এখন নিজে বুঝতে পারি যে এটা আমার প্রবলেম কিনা। মানে আমার ফ্যামিলিতে যারা আছেন, হয়তো আমার মাকে ধরতেছি যে আমার মা আমাকে হয়তো একটু কম ভালোবাসতেছে, যে কোনো কারণে আমার মনে হচ্ছে যে মা হয়তো আমাকে কম ভালোবাসতেছে, এই জন্য আমার রাগ হয়ে যাচ্ছে, মানে আমি চিনকেট করতেছি, এই যে এইগুলা হোক, সেটা মা, বোন, ভাই, এইগুলো নিয়ে। তো এটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো এটা কি আমার কোনো সমস্যা কিনা, এটার জন্য আমাকে ডক্টর দেখাইতে হবে কিনা? আচ্ছা, আপনার বয়সটা যদি বলতেন দর্শক। যে 26। 26। কয় ভাই বোন আপনারা? 3 বোন 1 ভাই। আপনি কততম? আমি তৃতীয়তম। তৃতীয়তম। আর কোনো প্রশ্ন করবেন দর্শককে? আচ্ছা, আপনার কি কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা আছে, কোনো হরমোনাল প্রবলেম বা এই ধরনের কোনো কিছু যেটা ডায়াগনোসিস হয়েছে? না, আল্লাহর রহমতে এরকম কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক সাথেই থাকুন আমাদের। উনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এটা কম বেশি আমরা সবাই ফেস করে ফেস থাকি করছি। কিন্তু অনেকে। তো উনি যেটা বলছেন সেটার ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় যে পরিবারের অনেকে বুঝতে পারে না, পরিবারের সদস্যদের মধ্যে অনেকে এরকম হয়, যেটা উনি বলছেন যে ওনাকে বুঝতে পারছে না বা ওনার কোনো কথা হয়তো বা ওনাদের কাছে প্রেজেন্টেবল বা গ্রহণযোগ্য হচ্ছে না। সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলি যে পরিবারের সঙ্গে বা পরিবারের এমন কোনো মানুষের সাথে প্রথমত ওই কথাটা শেয়ার করা, বা যেটা তার প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে, তার মনের কষ্ট বা কোথায় তার কষ্টটা হচ্ছে বেশি বা লেগে গেছে কষ্টটা, আঘাতটা কোথায়, এটা যদি তাদের কাছে বলা যায় প্রথমে, আমি মনে করি স্বাভাবিকভাবে পরিবারেই সেটা সলিউশন দেওয়া সম্ভব। কিন্তু যদি দেখা যাচ্ছে যে পরিবারের মানুষজন তার এই ব্যাপারটাকে গুরুত্ব হিসেবে ধরছে না বা তার কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, আচ্ছা, সেক্ষেত্রে আমি মনে করি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে একটু কাউন্সেলিং বা কিভাবে এটা বলা যায়, বা আমার কি আদৌ সমস্যাটা অন্য কোথাও নাকি, যে আমিও বা ভুল কোনোভাবে ভাবছি কিনা, বা আমি যে প্রবলেমটা দিয়ে যাচ্ছি সেটার কি অন্য কোনো ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে কিনা, হ্যাঁ, যে আমি ওভাবে করলেও এটা সমাধান সম্ভব। সেক্ষেত্রে এই ব্যাপারগুলি দেখা যেতে পারে। আমি মনে করি যে প্রথমে পরিবারের সাথে কথা বলা ইম্পর্টেন্ট, আর যদি না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। অবশ্যই, কারণ পরিবারের সাথে কথা বলে তার যে সমস্যাটা সেটা কিন্তু আগে বলতেই পারে। এক্স্যাক্টলি। বলার পরে যখন সমাধান না হয় তখন তো এক্সপার্টরা আসে। আমাদের সময় হয়ে গেছে ছোট একটি বিরতি নিয়ে, তাই দর্শক সাথেই থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছিলাম নারীদের মনের রোগ নিয়ে। আজ আমাদের সাথে আছেন ডাক্তার তানজিমা তাসরিন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা যেহেতু মাদের নিয়ে অনেকক্ষণ কথা বললাম, মার হওয়ার সময়টা বা প্রথম দিকে, মা হওয়ার পরের দিকে, একদম প্রথম দিকে আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন নামে একটা শব্দ ইদানিং খুব বেশি শুনি, যেটা আসলে দেখা যায় যে এখন আমরা শব্দের সাথে পরিচিত, এর জন্য সিমটমগুলো অনেকে বুঝতে পারেন, কিন্তু এই সমস্যা কিন্তু অনেক আগে থেকেও ছিল। যে সন্তান হওয়ার পরে পরিবারে নতুন করে নিজেকে আসলে সন্তানের সাথে সামঞ্জস্যপূর্ণ পজিশনে আনার জন্য যে একটা স্ট্রাগল করা, যে ওই জায়গায় যে যুদ্ধটা করা, ওই সময় নারীদের অনেক রকম সমস্যা তৈরি হয়। এবং এই ডিপ্রেশনে যাওয়ার জন্য আসলে কি কি জিনিস আসলে মূলত কাজ করে, বা পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কিভাবে তৈরি হয়, কেনই বা হয়? আচ্ছা,
প্রেগনেন্সির পর যখন আফটার ডেলিভারি তখন এক ধরনের হয় পোস্টপার্টাম ব্লুজ, সেটা 50 থেকে 80% নারীদের হয়ে থাকে, যেমন কান্না করা, তারপরে মন খারাপ হয়ে থাকা, ঘুমের স্লিপ ডিপ্রাইভেশনের কারণে হতে পারে, বা হচ্ছে কিভাবে কি ম্যানেজ করবে, একটা ছোট বাচ্চাকে কিভাবে ম্যানেজ করবে সেটা নিয়ে একটু উৎকণ্ঠা থাকে। তো এটা 1-2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কারণ যখন ডেলিভারির পরে যেই আমাদের হরমোন থাকে, হরমোনের সাডেন ড্রপ হয়, সো এই কারণে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা তৈরি হয়। তো এটাকে আমরা বলবো যে পারিবারিক কাউন্সেলিং বা একটু আপনার মাকে যদি হেল্প করা হয়, সাপোর্টটা দেওয়া হয়, তাহলে এটা চলে যায়। কিন্তু এই সমস্যা কতদিন থেকে হতে পারে? এটা 2 সপ্তাহের মধ্যে চলে যাওয়ার কথা। আচ্ছা, 2 সপ্তাহ পরে কি কি লক্ষণ দেখা দেয়, কেন হয় এটা জানবো? একজন দর্শকের প্রশ্ন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোসাম্মদ শাহিদা বেগম, আমার বয়স 44 বছর। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি সিনিয়র স্টাফ নার্স, উপজেলা হেলথ কমপ্লেক্স উলিপুরে চাকরি করি। আচ্ছা, তো আমার 2004 সালে বিয়ে হয়। আমার স্বামীর প্রথম স্ত্রী আছে, সে আমাকে মিসগাইড করছে আর কি, মিথ্যা কথা বলে আমাকে তার লাইফে নিতে ওটা ব্ল্যাকমেল করে বলা চলে। আচ্ছা, তো সেখান থেকে আসলে আমার মানসিক প্রবলেমটা, কষ্টটা শুরু হয়ে গেছে। আমি তাকে, সে আমার সাথে বিভিন্ন রকম মিথ্যা কথা বলেছে, বিভিন্ন ভাবে আমাকে শারীরিক মানসিক টর্চারিং করেছে। আমি তাকে আর কি তার আচরণে অনেক খুঁত পাই, তাকে বিশ্বাস করতে পারি না। তো সে একটা জব করতো, সে জবটা তার আসলে পুলিশের জব করতো। পারিবারিক ঝামেলা, প্রথম স্ত্রী ঝামেলা করাতে আসলে তার জবটা চলে যায়। আচ্ছা, চলে যায় বলতে সে ডিসকন্টিনিউ করে আনঅথরাইজ, যার কারণে জবটা চলে যায়। সেই থেকে সেও আসলে মেন্টালি ডিপ্রেশনে ভুগতেছে, রোজগার করতে চায় না, বা আমাকে ফিনান্সিয়ালি সব সময় হ্যারেস করতেছে, সাপোর্ট করতেছে নাই। আমি রোজগার যা করি সেটা থেকে আমার টাকা পয়সা দেখা যাচ্ছে যে আমি নিরাপদ, ইনসিকিউর ফিল করি তাকে আর কি। জি, সে ডিমান্ড করে বেশি, বাইরে টাকা নষ্ট করে, দোকানপাটে এখানে সেখানে টাকা নষ্ট করে। সে এখন তার হারানো চাকরিটা আমার কাছে ফিরিয়ে যাওয়ার জন্য মেন্টাল প্রেশার ক্রিয়েট করতেছে। তো দীর্ঘ 24 বছর সংসার জীবন কোন রকমে আর কি দিন গেছে এরকম। তো আমার 2টা ছেলে এরকম ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি 2017-18 সালে একটু কষ্টের মধ্যে খুবই অসুস্থ হয়ে গেছিলাম, ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম। রংপুরে ডক্টর দেখিয়েছি, এক্সপার্টের হেল্প নিয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমি এখন অনেকটা হেল্পফুল, সুস্থ আছি আর কি। হঠাৎ করে আমার ছেলেটাও তার বাবার আচরণের মতোই তার ছেলেটা এমন আচরণ শুরু করছে। হঠাৎ করে এখন আমার মেজাজ, আমার পিরিয়ড বন্ধ হয়েছে 3 বছর হলো, পিরিয়ড হচ্ছে না। হঠাৎ করে আমার মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে। আমি কারোর সাথে ভালো কথা ভালোভাবে নিতে পারি না। এক কথা 2বার বললে ভীষণ রাগ উঠতেছে। তারা ফ্যামিলি একটা প্রেসারাইজ করতেছে চাকরিটা তাদের ফেরত দেওয়ার জন্য। হাজবেন্ড আমার সাথে যোগাযোগ রাখতেছে। আমি আর কি ভাবতেছি সে আমাকে ফোনের সাথে আমার সাথেও যোগাযোগ করতেছে না। আমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও সে সবসময় একই প্রেসার দিচ্ছে যে আমার চাকরি ফেরত দেন। আসলে আমি মেন্টালি ইনডিসিশনে ভুগতেছি। আসলে এই মুহূর্তে আমার কি করা দরকার, আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আমি না পারতেছি। আমার ছেলে 2টা বড় হয়ে গেছে, একটা 9-এ পড়ে আর একটা ভার্সিটিতে এডমিশন করছে, সেকেন্ড টাইমার। এখন এসে আমার মনে হচ্ছে যে আপনার প্রায়োরিটিটা অনেক কমে গেছে। আমি আনসেফ আর কি। আমাকে ছেলেরা বাইরে পড়তে গেলে অ্যাকচুয়ালি আমার লাইফটাকে কে আমাকে গাইড করবে, বা আমাকে কে সঙ্গ দিবে, আমার দায়িত্বটা কে নেবে, এরকম একটা ইনসিকিউরিটি ফিল করতেছি। আর আমার প্রচুর ভয় হচ্ছে। আমি কোনো ভেহিকেলে উঠতে পারি না। একটা লং জার্নি আমি গাড়িতে, বাসে, ট্রেনে উঠতে গেলে মনে হচ্ছে। দর্শক, আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা কোথায়। কোনো প্রশ্ন করবেন দর্শককে? না, দর্শক সাথেই থাকুন, আপনার এই কথাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, কারণ উনি একসাথে অনেকগুলো সমস্যার কথা তুলে ধরেছেন। একটু যদি বলেন। আচ্ছা, এখানে এটা তো একটা ফ্যামিলিগত সমস্যা। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করার সুযোগ আছে। তো উনি যেটা বলছেন, উনি মেনোপোজের দিকে যাচ্ছেন, মেনোপোজ হয়ে গিয়েছে অলরেডি। তো এই সময় কিন্তু নারীদের বিভিন্ন রকম হরমোনের ফ্লাকচুয়েশন তো অনেক হয়, এবং ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়। তো ইরিটেবল মুড, বিষণ্ণতা, ক্লান্তি অনুভব করা, একাকিত্ব বোধ,
তারপর হচ্ছে মনোযোগ কমে যাওয়া, মেমোরিতে সমস্যা হওয়া, অনেক কিছু হতে পারে। আর তার সাথে যদি সামাজিক প্রেশার বা পারিবারিক প্রেশার থাকে এবং সেই সাপোর্ট সিস্টেমটা না থাকে, তাহলে কিন্তু ডিপ্রেশনে আবার যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে উনি আবারও সেদিকে চলে গিয়েছেন এবং তার সাথে অ্যাংজাইটিও মনে হচ্ছে আছে। তো এটাকে আরেকটু এভালুয়েট করার প্রয়োজন। আমি ওনাকে এইটাই পরামর্শ দিতে পারি যে ওনাকে শীঘ্রই কোনো ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত, কোনো সাইকিয়াট্রিস্টের, যেহেতু উনি আগেও মেডিসিন খেয়েছেন। আশা করি যে ট্রিটমেন্ট, মেডিসিন এবং যদি কাউন্সেলিং করে এখান থেকে বের হওয়া পসিবল। যেহেতু উনি সাপোর্টটা এখন ফিল করছেন না আসলে, কেন সন্তানরা বড় হয়ে গেছেন, এজন্য ওনার কাউন্সেলিংটা আসলে দর্শক আপনার মনে হয় কাউন্সেলিংটা খুব বেশি প্রয়োজন। তাই একজন চিকিৎসকের সান্নিধ্য হয়ে তার সরাসরি শরণাপন্ন হয়ে তার সাথে যদি আপনি বেশ কিছুদিন কাউন্সেলিং নেন, আপনার মনে হয় আপনি অনেক বেশি সাহায্য পাবেন। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম যে প্রথম 2 সপ্তাহতে একটা কন্ডিশন থাকে, এর পরবর্তীতে অবস্থা আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে অনেকের সাপোর্টের অভাব বা স্লিপ ডিপ্রাইভেশন বা হচ্ছে যদি আগে ডিপ্রেশন বা অন্যান্য কোনো মেন্টাল হেলথ কন্ডিশন থেকে থাকে, তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশনে যাওয়ার চান্সটা বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো সেক্ষেত্রে সিমটমসগুলো এরকম যে আশেপাশে মানুষজন বলছে যে তোমার বাচ্চার দিকে তোমার মনোযোগ নাই, বাচ্চার প্রতি তোমার ফিলিংস কেন আসছে না। মা নিজেও অনুভব করে যে তার যে যতটুকু আনন্দ হওয়ার কথা একটা বাচ্চা জন্ম নেওয়ার পর, যে একটা বাচ্চা হয়েছে, সেই আনন্দটা সে অনুভব করছে না। সে গিল্টি ফিল করে, নিজেকে ব্যর্থ মা মনে করছে, তার ঘুম হচ্ছে না, সারাদিন মন খারাপ থাকছে। যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড ওমেন থাকে তাহলে মনে করছে যে আদৌ কখনো কি আমি ক্যারিয়ারে ব্যাক করতে পারবো কি না, বা যদি সে হোম মেকার হয়ে থাকে তাহলে সে ঠিক মতো গুছিয়ে কাজটা করতে পারছে না। এবং যদি সেখানে সাপোর্ট না থাকে, সবাই তাকে দোষ দিচ্ছে বা কোনো কটু কথা বলছে, তাতে এটা কিন্তু আরো ট্রিগার করে যে সে সব দিক থেকে ব্যর্থ। তো এই সময় তখন তার মধ্যে মন খারাপের থেকেও বেশি বিষণ্ণতা, অবসাদ, ক্লান্তি, তারপরে এনার্জি, মনে হচ্ছে নিজেকে ঠেলে ঠেলে সব কাজগুলি করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুম না হওয়া, কান্না করা, সব কিছুকেই মনে হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখা। হাজব্যান্ড যদি সাপোর্ট না দেয়, সেটা আরও বড় একটা ট্রিগারিং ফ্যাক্টর হয়ে যায়। এবং সব কিছু মিলায় সে নিজেকেও চিনতে পারে না, নিজের কনফিডেন্স লো হয়ে যায় এবং নিজের আত্মবিশ্বাসের জায়গাটা অনেক কমে যায়। আইডেন্টিটি ক্রাইসিস, বলবো না যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, কিন্তু অনেক সময় নিজেকে চিনতে পারে না। তো নিজের অবস্থান বুঝতে পারে না। অসুবিধা সেই সময় কি করতে পারেন একজন নারী বা তার পরিবার আসলে কিভাবে তাকে হেল্প করতে পারে? যদি কারো আসলে এখন তো আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, এমন না যে এটা আগেও ছিল না, আমাদের মা বা তারও আগের যুগে ছিল না, ছিল, সব সময় ছিল। কিন্তু ওই যে আনডায়াগনোজড বা হচ্ছে আচ্ছা মা হয়েছে তো কি হয়েছে, এখন সবাই মা হয়, সেও মা হয়েছে, এটা নতুন কি। তো এই জন্য সবসময় এটাকে একটা ডিনায়াল বলেন বা হচ্ছে আনরিকগনাইজড ওয়েতেই দেখা হয়। তো যদি এখন পরিবারের মানুষজনের মধ্যে কেউ বুঝতে পারে যে না, মাটা আগে যেরকম ছিল অ্যাজ এ পার্সন, সে সেরকম পার্সনটা নেই, সে অতিরিক্ত চুপচাপ হয়ে গেছে, কান্না করছে, যত্ন নিচ্ছে না, এবং সে অদ্ভুত অদ্ভুত কথা বলছে, আত্মহত্যার কথা অনেক সময় বলে ফেলে অনেকে। এই কিছুদিন আগে আমরা একটা নিউজ পেয়েছি, জি। তো এই যে সে অ্যাকচুয়ালি যে কোনোভাবেই হোক সে হেল্পটা চাচ্ছে, এই হেল্পটাকে বুঝতে পারা এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একজন তার পার্টনার মূলত তার মেন যে তার প্রথম যেটা বলবো লড়াইয়ের অস্ত্র, তার পার্টনার তাকে কিভাবে হেল্প করতে পারে? কারণ অনেক সময় হাজব্যান্ডরা কিন্তু বুঝতেই চান না যে না, তারও একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এখন একটা পুরুষকে, যে পার্টনার, তাকে বুঝতে হবে যে সে একটা পুরা হরমোনাল একটা জার্নি, একটা প্রেগনেন্সির জার্নি, এটা কিন্তু অনেক অন্যরকম, বডি চেঞ্জ, মেন্টালিটি চেঞ্জ, এবং সে কিন্তু তখন নিজেকে অন্যের চোখ দিয়ে দেখে, বিশেষ করে পার্টনার চোখ দিয়ে, যে আমি ঠিক আছে কিনা, তুমি আমাকে বলো, বা আমাকে ভালো লাগছে কিনা, বা হচ্ছে তুমি আমাকে এখন কিভাবে দেখছো, এই যে মূল্যায়ন করা অন্যের চোখে, পার্টনারের চোখে, এই জিনিসগুলো কিন্তু মেয়েদের তখন বেড়ে যায়। হ্যাঁ, এই মূল্যায়নটা তখন তাকে দিতে হবে এবং প্রচণ্ড সাপোর্টিভ হতে হবে থ্রু দ্য প্রেগনেন্সি। হ্যাঁ, এই প্রেগনেন্সিতে আমরা অনেক সময় একটা কথা বলি যে মেয়েরা
প্রেগনেন্সির টাইমে পার্টনার কি করেছে সেটা কখনো ভুলে না। একদম। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু সেটাই। তো ওই প্রেগনেন্সির জার্নিটাতে একজন পার্টনার যত কতটুকু তাকে supportive সহযোগিতা হচ্ছে, করবে, তাই না? সাপোর্টিভ হবে, তার জার্নিটা তত ইজি হবে এবং পোস্টপার্টাম ডিপ্রেশনের পরিমাণ তত কমে যাবে। এবং এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, এটা স্ট্যাটিস্টিক বলছে, সবাই এটা খুব পজিটিভ ভাবে আমরা আসলে দেখছি। আগে যেমন একটা ছিল, লজিক ছিল, যেটা আমার কাছে মনে হয় যে প্রেগনেন্সিটা বা হচ্ছে মা হওয়ার জার্নিটা শুধুমাত্র একজন নারী বহন করত, কিন্তু আসলে এটা তো দুজন মিলে তৈরি করছে, পার্টনার জি। দুজন মিলে এখানে কিন্তু ইনভলভ। তো এই জার্নিটা হাজবেন্ড নিজেও যদি এটা উপভোগ করেন বা টোটাল পুরো জার্নিটা যদি নিজে নিতে চান, তাহলে মনে হয় দুজনের ক্ষেত্রের জন্য সুবিধা হয়, তাই না? অবশ্যই। তখন তার বুঝতে পারেন যে আসলে আমার ওয়াইফের কি কি সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে, সে কিন্তু নিজেও স্টাডি করে জিনিসগুলো দেখতে পারে। Exactly. তাহলে দুজনেই একসাথে সাপোর্ট হলে জিনিসটা কিন্তু আরো সহজ হয় এবং সন্তানের জন্য আমার মনে হয় খুব বেশি ভালো অনেক হয়, তাই না? অনেক। এই জায়গাটা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কর্মজীবী যে নারীরা আছেন, তারা দেখা যাচ্ছে একসাথে কর্মক্ষেত্রেও খুব দক্ষতার সাথে তারা কাজ করে যাচ্ছেন এবং ওই কাজ শেষ করে তারা যখন ঘরে যাচ্ছেন, ঘরের কাজগুলো তাকে করতে হচ্ছে, যেমন রান্না বান্না করা, রুটি বানানো, ভাত রান্না করা, সব কিছুই করছেন এবং তাদেরকে সমাজ খুব সুন্দর একটা উপাধিও দিয়ে দিচ্ছেন যে সুপার ওম্যান। এখন সুপার ওম্যান নামে অনেকে তাদেরকে তকমা দিচ্ছেন, যে এই বিষয়টা আসলে একজন নারীর জন্য কতটুকু হার্মফুল হতে পারে বা ক্ষতিকর হতে পারে? এটাকে আমি একটু অন্যভাবে বলি, যে একজন নারী যখন ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় বা হচ্ছে সে জব করবে, সে সহযোগিতা করছে ফিনান্সিয়ালি, সবাইকে সাপোর্ট করছে, বাসার কাজ করছে, বাচ্চা পালছে, সবাইকে সাপোর্ট দিচ্ছে, তো সেই নারীটা এতটুকু সাপোর্ট তার পরিবার থেকে আশা করে যে সে তো সুপার ওম্যান তকমা তো হয়ে গেছে, কিন্তু সুপার ওম্যানের মতো তো তার কয়েকটা হাত পা বা ডিফারেন্ট কোনো পাওয়ার নাই যে সে সবকিছু করে ফেলবে। একদম, সে তো একজন সাধারণ নারী, কিন্তু সুপার ওম্যান তকমাটা যখন দেয়া হয় তখন তার কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন আশা করা হয়। তো এই জায়গাটাতে পরিবারকে বুঝতে হবে যে সে একটা নর্মাল নারী, তারও দিন শেষে একটু ক্লান্তি লাগবে, তারও দিন শেষে কারো সাপোর্টের প্রয়োজন হবে, একটু গল্প করার মানুষের প্রয়োজন হবে, তাকেও একটু রেস্ট নেওয়ার সুযোগ দিতে হবে। এবং এটা যদি পরিবার বা শ্বশুর বাড়ি এটা যদি একটু বুঝতে পারে, বা বিশেষ করে হাজব্যান্ড যদি বুঝতে পারে যে না, আমরা একটু কাজটাকে ভাগ করে নিই, দুজনেই জব করছি, কাজটাকে একটু ভাগ করে নিই, যে এতটুকু আমি করছি, অতটুকু ও করবে, বা বাচ্চা লালন পালনের জন্য এই কাজগুলি আমরা দায়িত্বটা ভাগ করে নিই, সেক্ষেত্রে কিন্তু এই নারীটার উপর থেকে চাপ অনেকখানি কমে যায় এবং তাতে পার্টনারের সাথে তার সম্পর্কটা সব থেকে বেশি ভালো হয় এবং দুইজন একসাথে একটা লাইফ বা অ্যাটাচমেন্ট, আমরা যেটাকে বলি দুজনে অ্যাটাচমেন্ট ঠিক হয়, বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্কটা সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং দুজনের কনজুগাল লাইফটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবং নারী পুরুষ দুজনের ক্ষেত্রে বলবো ইমোশনাল যে বার্নআউটটা সেখানেও কিন্তু কমে যাওয়ার একটা খুব ভালো একটা জায়গা তৈরি হয় এবং সম্পর্কে যে ব্যাপারটা, সেই জায়গাটা কিন্তু আরো শক্ত করতে হয়। এই জায়গাটা কিন্তু খুব ভালো কাজ করে। আমাদের সময় হয়েছে আরেকটা বিরতি নিয়ে, তাই দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি নারীদের মনের রোগ নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার তানজিমা তাজরিন। আমরা তো আসলে নারীদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, তা আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল, আমি একটু যদি প্রশ্নগুলো আপনাকে করি। তার মধ্যে প্রথম প্রশ্ন একটা ছিল আমাদের দর্শকদের, সংসারের জন্য নিজের ক্যারিয়ার ছেড়েছি, এখন সবাই বলে আমি নাকি সারাদিন শুধু খাই আর ঘুমাই, নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছি, আমি বাঁচবো কিভাবে? আচ্ছা, আমার এই কোশ্চেনটা আমাকে অনেক পেশেন্টরা এসে করেছে এবং এই কমপ্লেনটা করেছে যে সবাই বলে খাই আর ঘুমাই। তো আমার প্রশ্নটা এটা অপোজিট প্রশ্নটা থাকবে যে যদি শুধু খেত আর ঘুমাতো তাহলে বাসাটা কিভাবে পরিচ্ছন্ন থাকে, বা বাসায় রান্নাটা কিভাবে হচ্ছে, বা বাসায় যে সবকিছু ঠিক মতো ঠিক জায়গায় আছে এবং সবার সব নিড পরিপূর্ণ হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে। তো একটা মেয়ে যখন হচ্ছে তার কেরিয়ারকে স্যাক্রিফাইস করে বাসাটা সামলায়, তার মানে সে বাসাটাই সামলাচ্ছে এবং সে সেখানে পরিপূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কারণ তার কিন্তু সেই আক্ষেপ বা কষ্টটা আছে যে সে কেরিয়ারটা করতে পারছে না, কিন্তু সে তার মতো কিন্তু চেষ্টা করছে। একটা ব্যাপার দেখা যায় যে কেন জানি আমরা নারীদের চেষ্টাকে একটু অবহেলা করার একটা টেন্ডেন্সি থাকে সবার মধ্যে একটু আছে কম বেশি। তো ওই অবহেলার চোখে দেখার টেন্ডেন্সিটা থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি চলে আসে। একদম।
আরেকজন দর্শকের প্রশ্ন, অফিস সংসার দুটোই পারফেক্টলি করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে কোথাও পালিয়ে যায় বা মরে যায়, এটা কি কোনো মানসিক রোগ? আচ্ছা, কিছুক্ষণ আগে এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। হ্যাঁ। আমাদের দর্শকের সাথে জি, প্রশ্ন নিয়ে তো যদি এরকম মনে হয় যে দুটা সামলাতে সামলাতে অবসাদটা বেশি হয়ে যাচ্ছে, ক্লান্তি অনুভব বেশি এবং তার শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের কমপ্লেক্সই দেখা যাচ্ছে, পরিবারের সাথে খিটমিট বেড়ে যাচ্ছে বা রাগটা বেড়ে যাচ্ছে বা ভালো লাগছে না, ওই যে বললাম যে ঠেলে নিয়ে যাওয়া সব কিছু, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটু কাউন্সেলিং বা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা প্রয়োজন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, শ্বশুরবাড়ির মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে থেরাপিস্টের কাছে যেতে চেয়েছিলাম। স্বামী বলেছে আমি নাকি নাটক করছি এবং ঘর ভাঙার চেষ্টা করছি, আমার এখন কি করা উচিত? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে প্রথমত হাজবেন্ডের সাথে ট্রাই করা উচিত যে হাজবেন্ডকে এই তার কি কি প্রবলেম হচ্ছে সেটা সুন্দর মতো উপস্থাপন করা। দেখা যাচ্ছে যে প্রথম যে প্রবলেমটা হয় যে উপস্থাপনটা সুন্দর হয় না, আচ্ছা, কোনোভাবে বা কোনো কটু কথা বা একটা তির্যকপূর্ণ আচরণ বা অন্য দিক থেকে কথাটা ঘুরায় বলে ফেলা বা কথাটা হয়তো বা লাগা, হ্যাঁ, লেগে যাওয়া মনের মধ্যে, তখন হাজবেন্ড আর কি সেই জায়গাটায় কথা বলতে চায় না, সম্মানে আঘাত লাগে বা পরিবারকে নিয়ে যদি কটু কথা বলা হয় তাহলে সে ওইটুকু আর সামনে আগাতে চায় না কথা বলার জন্য। তো আমি মনে করি দুজনকে মাথা ঠান্ডা করে আগে বসা উচিত যে এই প্রবলেমগুলি হচ্ছে এবং আর্টিকুলেশন, ভার্বাল আর্টিকুলেশন কিন্তু খুব খুব জরুরি। একদম। সেক্ষেত্রে যদি সুন্দর মতো উপস্থাপন করা যায় যে এই প্রবলেম হচ্ছে, আমার মনে হয় সেক্ষেত্রে দুজনেরই বোঝার একটা চান্স আছে যে না আসলেও বোঝা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি এটা না হয় তাহলে আমি বলবো যে কাউন্সেলিং এর প্রয়োজন সাইকিয়াট্রিস্টের কাছে আছে। তো যেতেই পারেন, আর তারপরেও যদি না বোঝাতে পারে একজন মধ্যস্থতা করার তাহলে কাউকে কিন্তু সাহায্য পরিবার নিতেই থেকে, জি পারেন, তাই না? জি। আমাদের সাথে আরেকজন দর্শক সরাসরি মানে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা একটু তার সাথে কথা বলি। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। নাম বলতে আমার মানে মেয়ের একটা মানে এমএসসি তার কমপ্লিট হয়নি এখনো, সে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, কিন্তু সে এখন যখনই আমি সংসারের সব কাজ করি, মানে যা কিছু আছে সব করি, আমার বাসায় কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, কিন্তু আমার মেয়ে সহ্য করতে পারে না। তার এখন একটাই আমি কেন সারাদিন শুয়ে থাকি টিভি দেখি, কিন্তু আমি যে ভোর 5টার থেকে উঠে সংসারের সব কাজ করে করতেছি এইটা সে মাথায় নিতে পারে না, সে অধৈর্য হয়ে যাচ্ছে। দেশের পরিবেশ পরিস্থিতি, তার কোনো জব হচ্ছে না, সে এখন মানে উল্টা আমাকেই সেই করে ব্লেম করছে। এখন তার জন্য আমি কি করতে পারি এইটা জানতে চাচ্ছি। কোনো প্রশ্ন করবেন দর্শককে? না, দর্শক সাথেই থাকুন। আচ্ছা, এই ক্ষেত্রে মা আর মেয়ের মধ্যে ডিস্টেন্সটা অনেক চলে এসেছে, অনেক বেশি। তো সেক্ষেত্রে এই যে মার যে অবদান, এটা যদি পরিবারের অন্য কেউ দেখে যে মা তো কাজ করছে এবং মেয়ের কি ধরনের প্রবলেম হচ্ছে, মায়ের মেয়ের মধ্যে কেন এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, এটা যদি ওই পরিবারের মধ্যে কেউ নোটিস করে, আসলে আমার মনে হয় তার সাথে আগে কথা বলা উচিত বা তার ওই পার্সনটার এদের দুজনকে নিয়ে বসা উচিত বা এদের দুজনের একজনের সাথে কাউন্সেলিং বা কথা বলা উচিত, বিশেষ করে মেয়ের সাথে, যে মায়ের ভূমিকা ছোটবেলা থেকে কিভাবে তাকে বড় করা হয়েছে বা মা যে কাজকর্মগুলি করছে, মারও কিন্তু ডিপ্রেশন হতে পারে। মা কেন বেশি যদি শুয়েও থাকে সেটা কোনো অপরাধ না। তো সেক্ষেত্রে ওই পার্সনটার প্রথমে উচিত মেয়ের সাথে কথা বলা যে কেন মায়ের এই ব্যাপারগুলি তাকে বিরক্তিভাব দেয়াচ্ছে, এবং এরপরে তার যদি সেই পার্সনটা যদি এই দুজনের সাথে কথা না বলে কিছু না পারে, তাহলে আমি অবশ্যই বলবো যে প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। কিন্তু এটা আমার মনে হয় পারিবারিকভাবেই ঠিক হওয়া সম্ভব। এবং উনি কিন্তু আরেকটা বিষয় বলেছেন যে মেয়ের ব্যর্থতার জায়গাগুলো, সে যেহেতু জব পাচ্ছে না, এখন খুঁজছে, সেই জায়গাটাতেও কিন্তু তার মাকেই কিন্তু দোষারোপ করছে, তাই না? কারণ ছোটবেলা থেকে সে তাকে দেখে এসেছে, সে সবসময় ঘরে থাকছে, তো তার জন্য তার কিছু হচ্ছে না, এরকম একটা মনোভাব তৈরি করছে সে। আচ্ছা, আমরা অনেক সময় নিজেরা যদি কিছু করতে না পারি এটা প্রজেক্ট করে ফেলি, হ্যাঁ, অন্যের উপর দোষারোপটা চাপানোর। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মেয়েটার উচিত আরেকটু ডিফারেন্টভাবে ভাবার, বা সে কি কখনো ডিফারেন্টভাবে ভাবার সে পরিবেশটা পেয়েছে কিনা, তার পরিবেশের আশেপাশের মানুষজনও
থেকে সে কি কি শিখেছে, যে মাকে কতটা মূল্যায়ন দেওয়া উচিত। অনেক সময় কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে সবাই যদি মাকে দোষারোপ করে সেটাই বাচ্চারা শিখে, এবং তখন যদি সে কোনো ব্যর্থতার মধ্য দিয়ে যায় তখন একজনকেই পায় ওইটা প্রজেক্ট করে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে পারিবারিকভাবে আলোচনা, এই যে মায়ের গুরুত্ব, মা যে বড় করছে। মাঝখানে যে আপনি কথাটা বললেন যে মাকে দোষারোপ করার যে প্রবণতা, এটা কিন্তু পরিবার থেকেই শুরু হচ্ছে, তাই না? তার হয়তো বা শ্বশুর শাশুড়ি বা বয়স্ক যারা আছেন বা তার পার্টনার নিজেও সবসময় দোষারোপ করছেন, তোমার জন্যই তো এটা হলো, তুমি না করলে তো এটা হতো না, ডিরেক্ট ব্লেম করছে। এই জিনিসটা কিন্তু সন্তানদের মধ্যেও প্রভাব ফেলে, তাই না? তারাও কিন্তু একটা সময় যে তার মাকেই কোনো না কোনো ভাবে দোষারোপ দিবে। কিন্তু ওই যে ছোটবেলায় একটা সময় যখন তার সন্তানের লালন পালন করার জন্য, তাই সে কিন্তু জবে যান নাই, বাইরের কোনো কাজে যায় না। এই জায়গাটায় আসলে একজন হাজবেন্ডের কিভাবে কি আচরণটা আসলে করা উচিত তার সন্তানদের সামনে? আচ্ছা, আমরা একটা কথা প্রায় কাউন্সেলিংয়ে বলে থাকি যে বাচ্চারা কিন্তু দেখে শিখে। আপনি যা করবেন সেটারই রিফ্লেকশন আপনি বাচ্চার মধ্যে পাবেন। তো সবসময় আমরা পার্টনারকে বলি যে আপনি যদি আপনার বাচ্চার সামনে আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে যদি কোনো ধরনের নেগেটিভ কোনো আচরণ বা তার সাথে নেগেটিভ কোনো বাক্য ব্যবহার করেন, এটা বাচ্চা শিখবে, সে মনে করবে এটাই নর্মাল। সো পার্টনারের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার সামনে অ্যাটলিস্ট যদি কোনো ঝগড়া তো হবে, ঝগড়া বা কোনো ধরনের কটূক্তি বা কোনো ধরনের সমালোচনা, এগুলি বাচ্চার সামনে না করাই উচিত। কারণ বাচ্চা এগুলি দেখে বড় হবে এবং সে মনে করে এটাই নর্মাল এবং নর্মালাইজ করে ফেলবে, এবং বাচ্চা কিন্তু সেটাতে আঘাতও পায়, সেটা বিভিন্নভাবে প্রকাশ হয়। তো এই যে ব্লেম প্রজেক্ট করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু সে একদিনে হয় নাই, সেটা সে ছোটবেলা থেকে অনেক দিন থেকে গড়ে উঠেছে। তো পার্টনারের উচিত, হাজবেন্ডের কথা আমি বলছি এক্ষেত্রে, যে অ্যাটলিস্ট এই সম্মানটা যে তার সন্তানদের সামনে দেওয়া উচিত, জি সন্তানের সামনে দেওয়া উচিত, এবং মার যে ভূমিকা, যে মা যে ওদেরকে বড় করেছে, যে মার যে গুরুত্ব, এটাও সন্তানের সামনে সেটা প্রকাশ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইখানে প্রকাশের ব্যাপারে সবাই কেন জানি একটু কৃপণতা প্রকাশ করে, একদম যেটা করা উচিত না। আসলে অ্যাপ্রিসিয়েশনটা আসলে পার্টনারদের মধ্যে, পার্টনারদের দুজনের বন্ধনটা শক্ত করতে হয়তো বা খুব সাহায্য করে, তাই না? এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে নারীদেরকে কিন্তু সবসময় বলা হয় তারা সন্দেহবাতিক, তাই না? অন্তত যদি আমরা পার্টনারদের হিসেবে চিন্তা করি, সবসময় একজন স্বামী বা একজন প্রেমিক সবসময় কিন্তু মনে করে যে সে নারী এবং নারী মানে সে সন্দেহ করবে। সন্দেহটা তো এক ধরনের মানসিক রোগ, তাই না? যেটা সে যদি রিপিটেডলি করে, এটা যদি শুধু নারীই হয়, পুরুষদেরও হতে পারে, হয় না যে তা না, কিন্তু নারীদের যদি হয় যে সে রেগুলার করছে বা অনেকদিন আগে থেকে করছে, তাহলে তো সেটা তার মানসিক রোগ। কিংবা যদি এমন হয় যে হঠাৎ করে সে সন্দেহবাতিক প্রকাশ করছে বা বারবার তার হাজবেন্ডের খোঁজ খবর নিচ্ছে, কোথায় গেছো, কেন গেছো, কার সাথে কথা বলছো, লোকেশন জানতে চাও, ফোন চেক করা, বারবার যদি হঠাৎ করে শুরু করে, সেটার পিছনে কি কোনো কারণ থাকতে পারে কি? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে এই যে সন্দেহবাতিক বা সাসপিশিয়াসনেস যদি কারো ক্ষেত্রে হঠাৎ করে হয়, তাও আমরা একটু মেন্টাল হেলথের ইভালুয়েশনটা করার চেষ্টা করি, যে অ্যাসেসমেন্টটা করি যে ফ্যামিলিগতভাবে কারোর মধ্যে সাসপিশিয়াসনেসের ভাব আছে কি না, বা এটার পিছনের রিজনগুলি কী কী, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ট্রিগারিং ফ্যাক্টর বা এই ধরনের কিছু আগে আমরা এটা ইভালুয়েট করি। এবং এখানে যদি সব কিছু নর্মাল পাওয়া যায়, তাহলে চিন্তা করা যায় যে হাজব্যান্ডের কোনো সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যকার কোনো দূরত্ব বেড়ে গেছে কিনা, বা এই কারণে পার্টনারটা ডিফারেন্টভাবে বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আচরণগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেটা আপনি বললেন যে দূরত্বের কারণে এই জিনিসটা বেড়ে গেছে। এই ব্যাপারগুলি আমরা তখন একটু ভালো করে ইভালুয়েট করার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, দুজনের শুধু সম্পর্কে দেখা যাচ্ছে যে কখনো যদি কোনো হয়, আমরা তো বললামই যে হয়তো ওয়াইফকে বেশিরভাগ ক্ষেত্রে ব্লেম করা হচ্ছে যে তোমার জন্য তো এটা হয়েছে। এখন যে নারী হোম মেকার, যে তিনি বাসায় থাকছেন, তিনি সব কিছু নিজের মতন করে করার চেষ্টা করছেন বা সব কিছু দেখে শুনে রাখছেন, একজন পুরুষ বাইরে থেকে এসে তাকে যদি চিন্তা করে যে তিনি কর্পোরেট কোনো একজন ক্লায়েন্টের মধ্যে বা অফিসারের মতন তিনি সেজে গুজে বসে থাকবেন এবং তাকে মনোরঞ্জন করবে, সেই আশায় যদি তিনি বাসায় ঢুকেন, এটা আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে? আচ্ছা, একদমই না।
প্রথমত কারণ হচ্ছে সারা দিন এটা নিয়ে তো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অনেক বেশি ভিডিও, অনেক এটা নিয়ে, রিলস হ্যাঁ, পাই, দেখছি বর্তমান অনেক দেখছি। সময়ে, হ্যাঁ, হ্যাঁ। তো যখন আমরা কেউ বাইরের বাসার কাজ করি তখন কিন্তু আমরা বাসার মতো করে যেভাবে গুছানো সবকিছু করে সেখানে কিন্তু আমরা পরিপাটি হয়ে কাজটা করব না। স্বাভাবিকভাবে বাসার জামা কাপড় বাসার করে বা সবার যত্ন নিয়ে নিজেরকে যত্ন নেওয়া, যেটা মেয়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি বলবো, যে নিজের যত্ন ভুলে যায় এবং অনেক পরে গিয়ে করে। একদম। যখন নেগলিজেন্সিটা একটু বেড়ে যায় হাজবেন্ডের তখন গিয়ে করে, বা যদি ডিপ্রেশনে পড়ে তখন ইচ্ছাও করে না। তো একজন হাজবেন্ডের আসলেও এখানে উচিত যে উনি যখন প্রফেশনালি থাকবেন, যে প্রফেশনাল বা বাইরের কাজে থাকবেন, সেইখানে উনি যা দেখছেন, যেই মহিলাদের দেখছেন বা যাদের দেখছেন, তারাও কিন্তু ঘরে গিয়ে এই অবস্থায় থাকে না, সেম অন্যভাবেই থাকে। তো তখন উনি যখন ঘরে আসবেন, তো উনি এটা যদি এক্সপেক্ট করেন যে যা আপনি দেখে এসেছেন বাইরে সেটা উনি বাসায় পাবেন, এটা কিন্তু একটা আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা। সো সেক্ষেত্রে কখনো যদি এই কোনো কারণের জন্য যদি বিবাহ বিচ্ছেদের মতন কোনো ঘটনা ঘটে থাকে, তখন কিন্তু একটু ধরে নেওয়া যায় যে তাহলে সমস্যাটা হয়তো বা অন্য কোথাও হতে পারে, তাই না? হ্যাঁ, অন্য কোথাও হতে পারে। যে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, তাই দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার তানসিমা তাসরিন। আমরা এই পর্যায়ে এসে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা একটু সত্য মিথ্যা কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনি শুধু সত্য এবং মিথ্যার উত্তরটা দিবেন। প্রথম প্রশ্ন, নারীরা পুরুষদের তুলনায় বেশি মানসিকভাবে দুর্বল। মিথ্যা। সবসময় হাসি খুশি মানুষ মানসিকভাবে সুস্থ থাকেন। মিথ্যা। উদ্বেগ ও বিষণ্ণতা চিকিৎসাযোগ্য। সত্যি। কাউন্সেলিং মানেই গুরুতর মানসিক রোগ। মিথ্যা। প্রসবের পর অতিরিক্ত মন খারাপ হলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। সত্য। দীর্ঘদিনের মানসিক চাপ হৃদরোগ সহ অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। সত্য। মানসিক রোগের ঔষধ শুরু করলে সারা জীবন খেতে হয়। মিথ্যা, কারণ এটা ভালো হয়, কিছু কিছু সময় ছেড়ে দেওয়া পসিবল। আচ্ছা, ঘুমের অভাব উদ্বেগ ও বিষণ্ণতা বাড়াতে পারে। সত্য। শুধু ইচ্ছা শক্তি দিয়ে ডিপ্রেশন থেকে বের হওয়া সম্ভব। মিথ্যা। সময় মতো চিকিৎসা নিলে অধিকাংশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সত্য। অনেক ধন্যবাদ। আমরা একটু একজন দর্শকের প্রশ্ন নিয়ে একটু যাই, সেটা হচ্ছে যে তার 25 বছরের সংসার, তার সন্তান আছে 2জন, সে কোনোভাবেই তার পার্টনারকে ছেড়ে দিতে পারছেন না। তিনি জানেন যে তার পার্টনার পরকীয়া আক্রান্ত আছে, পরকীয়া করছে, এবং সে এটা মেনে নিয়ে তার সাথে সংসার করছেন। আসলে তার কি করা উচিত? সে কি চিন্তা, মানে সে বুঝছে যে সে সেখানে সাফার করছে কিন্তু বের হয়ে আসতে পারছেন না, কি করা উচিত তখন? আচ্ছা, অবশ্যই এটা একটা কমপ্লেক্স কোয়েশ্চেন। সো এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। ওয়াইফের ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, এবং সে কি ক্যারিয়ার ওমেন কিনা, বা নিজের ক্যারিয়ার আছে কিনা, নাকি হোম মেকার, বা তার পিছনে সাপোর্ট সিস্টেম আছে কিনা। আমাদের দেশে অধিকাংশ মেয়েরা অনেক সময় ছেড়ে আসতে পারে না তার সাপোর্ট সিস্টেমের অভাবে। তো সেই ক্ষেত্রে যদি তার সাপোর্ট সিস্টেমটা ভালো থাকে এবং সে যদি মনে করে সে মানসিকভাবে শক্ত, সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম, সে বিশেষ করে সমাজকে মোকাবেলা করতে সক্ষম, তাহলে সে অন্যথায় চিন্তা করতে পারে। কিন্তু সে যদি মনে করে যে এই যা যা আমি বললাম তার কোনোটাই তার মধ্যে নেই, বা ফিনান্সিয়াল আনস্টেবিলিটিটা সব থেকে মেইন রিজন হয়ে যায়, বা সামাজিকভাবে সাপোর্ট অনেক সময় লজ্জার কারণে, ভয়ের কারণে মানুষ এখান থেকে বের হতে পারে না, বা হচ্ছে ছেলে মেয়ের ব্যাপারে চিন্তা করে যে দুজন আসলে যেটাকে আমরা এখন বলি সাইলেন্ট ডিভোর্স, যে এক জায়গায় একসাথে নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে না বাচ্চাদের জন্য থাকা লাগবে, তাহলে সেক্ষেত্রে নিজের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন হয়ে যায়। নিজের একটা গণ্ডি তৈরি করা, নিজেকে ভালো রাখা, নিজের সাথে সময় স্পেন্ড করা, নিজে যা যা ভালো লাগে সেই কাজগুলি করা, নিজেকে প্রায়োরিটি দেওয়া। নিজের যত্নটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে নেওয়া দরকার। এখন এই বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ অনেকটা অংশে বেড়ে গেছে আগের তুলনায়, গত 10 বছর হিসাবে কিন্তু এটা অনেক গুণ বেড়ে গেছে। এবং এর মূল কারণ কিন্তু একটা জিনিসই দেখাচ্ছে, এটা গবেষণা করে বের করেছে যে নারীদের কারণেই হচ্ছে ডিভোর্সটা বেড়ে গেছে, কারণ নারীরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টেবল,
এটাকে একটা মূল দেখাচ্ছে, যুক্তি দেওয়া হচ্ছে যে তারা যেহেতু কর্মজীবী হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে তারা সফল হচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে তাদের ডিভোর্সের পরিমাণ বাড়ছে। এটা কি আপনার কাছে কি মনে হয় বিষয়টি? এটাকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করতে চাই। আমাদের আগে আমাদের মা বা দাদি বা নানি এই ধরনের জেনারেশনে সব ধরনের অ্যাবিউজই কিন্তু ছিল, এমন না যে এটা নতুন কিছু তা না। শারীরিক, মানসিক, সামাজিক, ফিনান্সিয়াল সব কিছুই ছিল। কিন্তু তাদের সব থেকে বড় যে ব্যাপারটা ছিল, পড়াশোনার কারণে বলেন বা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর কারণে বলেন, তাদেরকে সেই সাপোর্টটা খুব কম পরিবারে দিয়েছে। খুব দ্রুত বিয়ে দিয়ে দেওয়া, হচ্ছে বিয়ের পরে পড়াশোনাকে বাদ দিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, বা হচ্ছে বাচ্চা হয়েছে এখন আর কিছু করতে পারবা না, বা অনেকভাবে সামাজিক চাপে সে ওখান থেকে বের হয়ে আসতে পারে না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার কিন্তু কষ্টটা আছে, সে কিন্তু কষ্টই পাচ্ছে, কিন্তু সে কষ্টটাকে পুরো জীবন ধরে অ্যাবজর্ব করার চেষ্টা করেছে। কিন্তু এখন যেহেতু এই জেনারেশন বা এখন একটা জেনারেশন আসছে যে মেয়েরা ওই জেনারেশনকে দেখে বুঝেছে যে না, এভাবে তো সম্ভব না, এভাবে কেন, মানে একটা জেনারেশন কষ্ট করবে তার মানে যে পরের জেনারেশনকেও কষ্ট করতে হবে, সেটা সব সহ্য করতে হবে, এটা তো কোথাও লিখিত নাই, এটা তো দরকারও নাই। সো মেয়েরা এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে, এবং দাঁড়াচ্ছে এই কারণেই যাতে তাকে সেই কষ্টটাকেও দিতে না পারে, তাকে সেই ওই কটু কথাটা তার সেজন্য উপযুক্ত জবাব দিতে পারে। এই কথাটা কিন্তু কেউ বুঝে না। হ্যাঁ, তো তার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বাড়লে, সে নিজের পায়ে দাঁড়াতে পারলে, তার যে কনফিডেন্স লেভেল যেটা আগের জেনারেশনে কম ছিল, কনফিডেন্স লেভেল বাড়বে। এখন এই জায়গাটায় কিন্তু আমরা যারা আছি, যারা কর্মজীবী নারী বা আছে, আমাদের কিন্তু এই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু বেড়েছে। তো কেন আমরা বা কর্মজীবী নারীরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে কষ্ট দেওয়া কেন, যদি একজন পার্টনারের সাথে না হয় বা কিছু না হয়, সেক্ষেত্রে চিন্তা করার একটা সুযোগ দেওয়া হয় বা চিন্তা করার সুযোগ আছে যে কেন আমি সবসময় এটা মেনে নিব। তো সেই জায়গাটা একটা সুযোগ তৈরি হচ্ছে একটা ডিফারেন্ট ভাবে চিন্তা করার। হ্যাঁ, যেহেতু নিজের একটা অস্তিত্ব সবাই ফিল করছে বা এটাকে ধরে রাখার, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছে, একটা বাউন্ডারি সবারই তৈরি করা উচিত, তাই না? এই জায়গা থেকে যদি চরম কোনো সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন হয়, সেখানে কিন্তু নেওয়া যেতেই পারে। সেটা আসলে ভুল বা দোষের কিছু আমরা মনে করি না। এখন একজন নারী যখন দীর্ঘদিন ধরে ডিপ্রেস হয়ে থাকেন, তারা তো সহজে বের হয়ে আসা সম্ভব না, তার তো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। তিনি আসলে কোন ক্ষেত্রে নিজেই বুঝবেন যে না, আমাকে এক্ষুনি যেতে হবে এবং এই কাউন্সেলিং বা আমাকে ওষুধগুলো অনেক দিন ধরে নেওয়াটা আমার জন্য অনেক ভালো হবে? আচ্ছা, ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এটা তো নর্মাল মন খারাপ না। হ্যাঁ, তো এই মন খারাপ বা বিষণ্ণতা, আমি এটাকে বিষণ্ণতা বললে ভালো হবে, এটা যদি অতিরিক্ত হয়ে যায় বা 2 সপ্তাহের বেশি হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে এটার সাথে তার স্লিপের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো এনার্জি বোধ করছে না, ক্লান্তি বোধ করছে, মেমোরিতে প্রবলেম হচ্ছে, সে ভুলে যাচ্ছে, তার মধ্যে মনোযোগের ক্ষমতা কমে যাচ্ছে, সব কিছু ইরিটেবল লাগছে, কারো কথা ডাইরেক্টলি নিতে পারছে না, খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সে যদি নিজেই ফিল করে যে না, আমার মনে হচ্ছে আমি দিনটাকে চালাতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটা বোঝা মনে হচ্ছে, আমি একটা বোঝা নিয়ে সামনে আগাচ্ছি, এই বোঝা কেউ বুঝতে পারছে না, আমার মনে হয় সেইটুকু পর্যন্তই আসলে যায়, যে একদম এক্সট্রিম স্টেজে লিমিটটা ক্রস করে যায়। তখন একটা মেয়ে বুঝে বা আশেপাশের মানুষও বুঝে যে তার এখন আসলে একজন প্রফেশনালের হেল্প নেওয়া জরুরি হয়ে গেছে। খুব মাইল্ড ডিপ্রেশনে কিন্তু কাউন্সেলিং নিলেই হয়ে যায়, কিন্তু অতটুকু আসলে কেউ আসে না, খুব কম। সবাই বেশিরভাগ ক্ষেত্রে মডারেট টু সিভিয়ার ডিপ্রেশনে কিন্তু আসে। সেক্ষেত্রে কাউন্সেলিং নিলে কি হেল্প হচ্ছে? হ্যাঁ, ট্রিটমেন্টের পাশাপাশি আমরা মনে করি যে ট্রিটমেন্টে কিছু মেডিসিনের পাশাপাশি কাউন্সেলিং খুব হেল্প করে। সেখানে কাউন্সেলিং বলতে সবাই ভাবে যে মোটিভেশনাল মানে কথাবার্তা বলা বা কিছু না, অনেক সময় এই যে একটা মানুষ তার সব কিছুকে বলতে পারছে আর একটা মানুষ শুনছে, এটাই অনেক সময় অনেক
তার নিজের থেকে অবসাদ বা বিষণ্ণতা ধীরে ধীরে দূর করতে হেল্প করে, যে একটা মানুষ তাকে মন দিয়ে শুনছে, হ্যাঁ, তাকে জাজ এটাও করছে একটা না। মানসিক শান্তি, তাই না? যে কারণ- তার মনের ভিতরে যে কথাগুলো আছে এগুলো বলতে পারার একটা হালকা বড় হওয়া, ভার হ্যাঁ। হয়ে নেমে আসে, এরকম ব্যাপার জি। থাকে। আমরা তো মেনোপজের ব্যাপারটাও শুনলাম এবং হচ্ছে প্রেগন্যান্সি ইস্যুতেও গিয়েছি, কিন্তু একটা সেক্টর কিন্তু আমরা চলে স্কিপ করে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের যখন বয়ঃসন্ধিকাল হয়, একজন কিশোরী যখন বয়ঃসন্ধিকালে শুরু করেন, তখন কিন্তু তার নানা রকম কিন্তু পরিবর্তন হয় জি। হরমোনাল ব্যালেন্সের জন্য। এবং এই বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে বেশি, যেটা হয় যে সোশ্যাল মিডিয়ার কারণে তার কিন্তু অনেক ধরনের পরিবর্তন চলে জি। আসে। সেই জিনিসগুলো একটু শুনবো। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার কারণেই আমি বলবো, যা আমরা যেভাবে যেরকম আমরা পেশেন্ট পাচ্ছি, যে মেয়েদের মধ্যে কম্পারিজনের একটা ব্যাপার চলে এসেছে, যে বডি ইমেজ নিয়ে বা পিয়ারের সাথে কম্পেয়ার করা, যে বন্ধু বান্ধবের সাথে কম্পেয়ার করা, বা এই যে রিলস দেখছি আমরা, ভিডিও দেখছি, সবার সাথে তুলনা করা, বা কোনো একজন তার পছন্দের মানুষকে হচ্ছে আইডল হিসাবে ভাবা এবং সেভাবে নিজেকে তৈরি করা। মানে আমরা কম্পারিজনের ভাবটা এখন খুব বেশি পাচ্ছি কম্পারিজনের জায়গা থেকে। তো সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে ওই মেয়েটা, হরমোনাল তো একটা ব্যাপার থাকে, যে সে পিরিয়ড শুরু হয়, তার হরমোনাল পরিবর্তন হয়, শারীরিক মানসিক পরিবর্তন হয়, কিন্তু এই বডি ইমেজ ইস্যু নিয়ে, যে কম্পারিজনের কারণে বডি ইমেজ ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের এই বয়সের ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে আসছে, যে সে মানসিকভাবে ভুগছে, যে তার এইটা সুন্দর না, তার চুল সুন্দর না, নাক সুন্দর না, ঠোঁট সুন্দর না, তারপরে হচ্ছে ইটিং ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, যে কম খাচ্ছে, তাতে কি হয়, আয়রন লেভেল কমে যায়, ভিটামিন ডি, হ্যাঁ, ভিটামিন ডি কমে যাচ্ছে, ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক মতো গ্রোথ হচ্ছে না। এই ব্যাপারগুলি কিন্তু দেখা যায় অনেক বেশি। অনেক ধন্যবাদ তানজিমা তাজরিন আপনাকে, আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে কিন্তু আমাদের সময় দিয়েছেন এবং অনেক চমৎকার কিছু উপদেশ দিয়েছেন, যেগুলো আমাদের দর্শকদের জন্য অনেক বেশি উপকার হবে। জি, আপনাকেও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে মানসিক স্বাস্থ্যের যে যত্ন নেওয়া, এটা কিন্তু কোনো বিলাসিতা না, এটা আপনার প্রয়োজনীয় একটি জিনিস, আপনার মৌলিক চাহিদায়। আপনি যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু মনের দিক থেকেও আপনাকে সুস্থ থাকতে হবে। আর নারীদের বিশেষ করে, যেখানে আপনাকে একই সাথে ঘর, সন্তান, স্বামী এবং পরিবারকে পুরোটাকে সামলাতে হচ্ছে, তার সাথে নিজের যত্ন যদি না নেন, নিজের মনটাকে যদি ভালো না রাখতে পারেন, তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু ভালো করা যাবে না, আবার সংসারের প্রতি কিন্তু মনোযোগ দেওয়া যাবে না। তাই নিজেদের যত্ন নিন। এবং বর্তমান সময় এত বেশি সুযোগ, যেখানে আপনি মানসিক স্বাস্থ্যের জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, তার সান্নিধ্যে গেলে কিন্তু আপনি সুস্থ একটা জীবন নিতেই পারেন। তাই সবাই সচেতন হবেন এবং প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন যাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।